ভারতবর্ষের যে কজন বিতর্কিত শাসক রয়েছেন তাদের মধ্যে অন্যতম নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। কেউ কেউ এই রাজাকে দেশদ্রোহী, ব্রিটিশদের দালাল, পলাশী যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী, আবার কেউ কেউ হিন্দু ধর্মের রক্ষক, গোঁড়া হিন্দু, বিচক্ষণ ও বুদ্ধিমান শাসক হিসেবেই দেখেছেন। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা দেখার চেষ্টা করব, সত্যিই কি মহারাজা কৃষ্ণচন্দ্র দেশদ্রোহী বা ব্রিটিশদের দালাল, পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন? বলে রাখি, আজকের ভিডিও একটু দীর্ঘ হতে চলেছে। না টেনে পুরোটাই দেখবার জন্য প্রত্যেকের কাছে আমন্ত্রণ রইল। প্রথমেই বলে রাখি, কৃষ্ণনগর জনপদটির নামকরণ নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম থেকেই এই জনপদের নাম কৃষ্ণনগর হয়েছে। আবার কেউ কেউ এ প্রসঙ্গে বলে থাকেন মহারাজা রুদ্র রায় তাঁর আরাধ্য দেবতার নামে এই জনপদটির নাম রেখেছিলেন কৃষ্ণনগর। যাই হোক, যদি আমরা কৃষ্ণনগরের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব সপ্তদশ শতাব্দীতে ভবানন্দ মজুমদার 12 ভূঁইয়াদের আধিপত্য দমন করতে উদ্যোগী হন এবং রাজা মানসিংহকে বাংলার দখল নিতে সাহায্য করেন। বাংলা বিজয়ে মানসিংহকে সাহায্য করার পুরস্কার হিসেবে ভবানন্দ মজুমদার 1606 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে সম্মান লাভ করেন। তার সাথে সাথে এক ফরমানের মাধ্যমে নদিয়া, সুলতানপুর, মারুপদহ, মহৎপুর, লেপা, কাশিমপুর প্রভৃতি 14টি পরগনার অধিকার লাভ করেন। এই 14টি পরগনার সনদসূত্রে নদিয়ার রাজা হন ভবানন্দ মজুমদার এবং সেই সঙ্গে নদিয়ায় রাজবংশের সূচনা করেন তিনি। 1608 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার নবাব ইসমাইল খাঁ ভবানন্দের বুদ্ধি ও বিচক্ষণতা দেখে তাকে কানুনগো পদে নিযুক্ত করেন। নদিয়ার রাজধানী ছিল মাটিয়ারি। পরে ভবানন্দ মজুমদারের নাতি রাঘব রায় সেই রাজধানীকে পরিবর্তিত করে আনেন রেবতীতে। পরবর্তীকালে নদিয়ার রাজা রুদ্র রায় এরেউই গ্রামে রাজধানী স্থানান্তর করেন। কৃষ্ণভক্ত রুদ্র রায় তার আরাধ্য দেবতার নামে এরেউইয়ের নামকরণ করেন কৃষ্ণনগর। নদিয়ার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্র রায় মাত্র 18 বছর বয়সে 1728 খ্রিস্টাব্দে তিনি রাজা হন। 84 পরগনার অধীশ্বর, সামাজিক সাংস্কৃতিক জগতের প্রভাবশালী ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। রক্ষণশীল ও গোঁড়া এই হিন্দু রাজা বাংলা, সংস্কৃত ও ফার্সি ভাষায় সমান ব্যুৎপত্তি রেখেছিলেন। সঙ্গীত ও অস্ত্রবিদ্যায়ও তিনি পারদর্শী ছিলেন। কৃষ্ণচন্দ্র ছিলেন রাজনৈতিক দূরদর্শ সম্পন্ন একজন কূটকৌশলী ব্যক্তি। বাংলা অঞ্চলের প্রবল প্রতাপশালী চরিত্র। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকাল 55 বছরের। তার রাজত্বকালে রাজ্যের প্রচুর বিস্তার ঘটে। কতটা বিস্তৃত ছিল তার রাজত্ব? ইতিহাসের একটি সূত্র থেকে জানা যায় 1728 খ্রিস্টাব্দে 18 বছর বয়স্ক কৃষ্ণচন্দ্র যখন রাজা হন সে সময় 35 কিসমত ও 49 পরগনা সমন্বিত নদিয়া রাজ্যের আয়তন ছিল 3850 বর্গক্রোশ বা 15,400 বর্গমাইল। আয় বছরে 25 লক্ষ টাকা। 1740 সালে কৃষ্ণচন্দ্রের দখলে ছিল 3091 বিঘা জমি। ব্রিটিশ আমলে কলকাতা পর্যন্ত বিস্তৃত হয়েছিল কৃষ্ণচন্দ্রের প্রভাব। নদিয়া জেলার প্রথম কালেক্টর নিযুক্ত হন মি.এফ. রেডফার্ন তাঁরই রাজত্বকালে। তার রাজত্বকাল নানা ঘটনায় পূর্ণ ছিল। পলাশীর যুদ্ধ, 76-এর মন্বন্তর, বর্গী হামলা ইত্যাদি তাঁর আমলে হয়। তার শাসনকালে বাংলায় ইংরেজ শাসন কায়েম হয় এবং মুসলমান রাজত্বের অবসান ঘটে। এই রাজনৈতিক পট পরিবর্তনে তিনি ইংরেজদের সঙ্গে মিত্রতা করেন এবং ক্লাইভের পক্ষ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটান। ইংরেজদের সঙ্গে সংঘর্ষের সময় নবাব মীর কাসিম তাকে বন্দি করে মৃত্যুদণ্ড দিলে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তি লাভ করেন। ইংরেজদের প্রতি পক্ষপাতিত্বের পুরস্কার হিসেবে তিনি ইংরেজদের কাছ থেকে মহারাজা উপাধিতে ভূষিত হন। তার উপরে ক্লাইভের কাছ থেকে উপঢৌকন হিসেবে পেয়েছিলেন 5টি কামান। লর্ড ক্লাইভ কৃষ্ণচন্দ্রকে রাজেন্দ্র বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন।
সে সময়ে বাংলায় যে বর্গীর আক্রমণ হতো তা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তার রাজধানী শিবনিবাস নামক স্থানে স্থানান্তরিত করেন। সম্রাট দ্বিতীয় শাহ আলম কৃষ্ণচন্দ্রকে প্রথমে মহারাজা ও পরে মহারাজেন্দ্র বাহাদুর উপাধিতে ভূষিত করেন। সে সঙ্গে পতাকা, নাকড়া, ঝালদার, পালকি ইত্যাদি রাজ পুরস্কার প্রদান করেন। মহারাজা কৃষ্ণচন্দ্রের সম্পূর্ণ রাজ উপাধিটি ছিল এইরকম: অগ্নিহোত্রী বাজপেয়ী শ্রীমন মহারাজ রাজেন্দ্র কৃষ্ণচন্দ্র রায়। রাজা কৃষ্ণচন্দ্রই লক্ষণ সেনের সময়ের মতো সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছিলেন। তিনি সংস্কৃত চর্চার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন, পণ্ডিতদের জমিদান করেছিলেন। বৈষ্ণব ধর্মাবলম্বীদের ক্রমবর্ধমান জনসংখ্যায় লাগাম দিতে তিনি শাক্ত পূজার উপরে জোর দিয়েছিলেন। তাই সে সময়ে রাজা কৃষ্ণচন্দ্রকে বল্লাল সেনের সমাজ সংস্কৃতির প্রতীক ভাবা হতো। 19 শতকের মাঝের দিকে যখন ভাষার পরিবর্তন হচ্ছে, বিধবা বিবাহের মতো সামাজিক সংস্কার তৈরি হচ্ছে, সে সময়ে কৃষ্ণচন্দ্রকে মনে করা হতো মধ্যযুগীয় হিন্দু জমিদার প্রতীক, যিনি কৌলিন্য প্রথা, জাতিভেদকে প্রশ্রয় দিয়েছেন, আদিরসাত্য কাব্যকে উৎসাহ দিয়েছেন। ইতিহাস থেকে জানা যায় বিদ্যাসাগরের 100 বছর আগে বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করেছিলেন রাজা রাজবল্লভ। বিদেশি শাসকের সাহায্যে নয়, সম্পূর্ণ নিজের ক্ষমতায় তিনি তার বিধবা কন্যা অভয়ার বিবাহ দিতে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু ধর্মভীরু রাজা কৃষ্ণচন্দ্র সেই বিবাহ আটকিয়েছিলেন বলেও জানা যায়। কৃষ্ণচন্দ্র একজন বিশিষ্ট সাহিত্যপ্রেমিক ছিলেন। মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন তাঁর সভাকবি। এছাড়া সাধক কবি রামপ্রসাদ সেন, পণ্ডিত বাণেশ্বর বিদ্যালঙ্কার, কৃষ্ণানন্দ বাচস্পতি, জগন্নাথ তর্ক পঞ্চানন, হরিরাম তর্ক সিদ্ধান্ত প্রমুখ তার রাজসভা অলঙ্কৃত করেন। হাস্যরসিক গোপাল ভাঁড় ছিলেন তাঁর দরবারের প্রখ্যাত বিদূষক গোপাল ছিলেন কৃষ্ণচন্দ্রের পরামর্শদাতাও। কৃষ্ণচন্দ্রের আদেশে 18 শতকের মধ্যভাগে ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল রচনা করেন। নবদ্বীপ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংস্কৃত চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সংস্কৃত চর্চা বিষয়ে খুবই উৎসাহী ছিলেন। কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় তখন বাংলায় সঙ্গীতেরও যথেষ্ট বিকাশ ঘটেছিল। তাঁর আমলেই নদিয়া সর্বাধিক উন্নতি লাভ করে। তিনি সারা নদিয়া জুড়ে অনেক দেবমন্দির প্রতিষ্ঠা করেন। তার আমলেই কৃষ্ণনগর রাজপ্রাসাদের দরবার কক্ষ বা বিষ্ণুমহল এবং পঙ্খের কারুকাজ সমন্বিত নাটমন্দির নির্মাণ করা হয়। মহারাজা কৃষ্ণচন্দ্র স্মরণীয় হয়ে আছেন যোদ্ধার সাজে মৃন্ময়ী মূর্তি বা রাজরাজেশ্বরী নামে খ্যাত তার জাঁকজমকপূর্ণ পুজো উৎসবের জন্য। কৃষ্ণচন্দ্র রায় মহাসমারোহে এই পারিবারিক দুর্গাপুজো করতেন। তিনি প্রথম সর্বসাধারণের মধ্যে দুর্গোৎসবের প্রচলন করেন, যা পরবর্তীকালে সর্বজনীন দুর্গাপুজোর পরিচিতি পায়। প্রচলিত ডাকে সাজের চেয়ে আলাদা, একে বলা হয় বেদেনি ডাক। কথিত আছে মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খাঁর বার্ষিক খাজনা যথাসময়ে জমা দিতে না পারার কারণে 1754 সালে নবাবের আদেশে রাজা কৃষ্ণচন্দ্রকে কারাবাস করতে হয়। কারাগার থেকে ছাড়া পেয়ে নৌকায় কৃষ্ণনগর যেদিন কৃষ্ণনগরে এসে পৌঁছন, সেদিনটা ছিল দুর্গাপুজোর দশমী। লোককথা অনুযায়ী দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে না পারার হতাশায় রাজা কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরে আসার পথে নৌকাতেই ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তিনি এক কুমারী বালিকাকে স্বপ্নে দেখেন তাকে স্বয়ং মহামায়া আদেশ দিচ্ছে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পুজো করার জন্য। এই স্বপ্নাদেশ পাওয়ার পরেই কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়িতে মহা ধুমধামের সঙ্গে প্রথমবারের জন্য দেবী জগদ্ধাত্রীর পুজো করা হয়। অন্য মতটি হল রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষের লোক এই অভিযোগ তুলে নবাব মীর কাসিম 1764 সালে কৃষ্ণচন্দ্র ও তার ছেলে শিবচন্দ্রকে মুঙ্গেরে কারাবন্দী করেন। এই কারাবন্দী অবস্থায় কৃষ্ণচন্দ্র একদিন স্বপ্নে এক কুমারী দেবীকে দেখেন। সেই দেবী নাকি তাকে কারাগার থেকে মুক্তির পথ করে দেন। কারাগার থেকে বের হয়েই কৃষ্ণচন্দ্র পুত্র শিবচন্দ্রকে নিয়ে তান্ত্রিক কালীশঙ্কর মৈত্রের কাছে যান। সেখানে তিনি তার স্বপ্নের কথা জানালে কালীশঙ্কর মৈত্র তাকে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পুজো করবার আদেশ দেন। সে আদেশ পাওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্র পুত্র শিবচন্দ্র ও সভাসদ গোপাল ভাঁড়ের উপর পুজো আয়োজনের যাবতীয় দায়িত্ব দেন। জগদ্ধাত্রী পুজোর নবমীতে ক্রমান্বয়ে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় রাজবাড়িতে। কৃষ্ণচন্দ্রের নিজস্ব উপাসনার জন্য একটি জগদ্ধাত্রী মূর্তি ছিল, সেটি রাখা হতো গোবিন্দ বাড়িতে। বলা হয়ে থাকে কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো দেখে উদ্দীপিত হয়ে দেওয়ান ইন্দ্রনারায়ণ চন্দ্রনগরেও জগদ্ধাত্রী পুজোর আরম্ভ করেন। কৃষ্ণচন্দ্রের উৎসাহ উদ্যোগে নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরে গিয়ে মৃৎশিল্পের প্রভূত উন্নতি ও প্রসার ঘটান, যা আজকে ঘূর্ণি নামে পরিচিত।
এই কৃষ্ণচন্দ্রকে নিয়ে বিতর্ক উঠেছে, তিনি নাকি ব্রিটিশদের দালাল ছিলেন, দেশদ্রোহী ছিলেন, এমনকি পলাশির ষড়যন্ত্রের অন্যতম মাথা ছিলেন। এ প্রসঙ্গে প্রথমেই মনে রাখতে হবে, কৃষ্ণচন্দ্র ছিলেন গোঁড়া হিন্দু। তিনি কোম্পানির জয়কে হিন্দুদের জয় বলে মনে করতেন। রাজা কৃষ্ণচন্দ্র কূটকৌশলী ছিলেন, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন ইংরেজদের দূরদৃষ্টি। তাছাড়া তৎকালীন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়ে গিয়েছিল। এ থেকে রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। কৃষ্ণচন্দ্রকে নিয়ে যে বিতর্ক, নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীনবন্ধু মিত্র তার সুরধনী কাব্যে একটি জায়গায় লিখেছেন, নগর এক নদী কিনারায় কৃষ্ণচন্দ্র নরপতি বিখ্যাত ভুবনে, সেই নগরতে তার শুভ রাজধানী, অদ্যপি বিরাজে যথা সুখে বিনা পানি। এর কিছুটা সময় পরে রাজীব লোচন মুখোপাধ্যায় লিখেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতং। কিন্তু আমরা কোথাও কোনো জায়গাতে দেখতে পাবো না এ সমস্ত রচয়িতারা মহারাজা কৃষ্ণচন্দ্রকে কোথাও ব্রিটিশদের দালাল, পলাশির অন্যতম ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে দেখেছেন। আবার এও ঠিক, পলাশির যুদ্ধের পরে শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের মতো তিনি সিরাজের কোষাগার লুণ্ঠন করেননি। ইতিহাস থেকে জানা যায়, পলাশির প্রান্তরে সিরাজের পরাজয়ের পর মির্জাফর, রামচাঁদ রায়, আমির বেগ আর নবকৃষ্ণ দেব মিলে সিরাজের কোষাগার লুণ্ঠন করেন। শোনা যায় ওই কোষাগার থেকে 8 কোটি টাকার মূল্যবান সম্পদ ভাগ করে নেন তারা। এমনকি এও দেখা গেছে শোভাবাজারে রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির দুর্গোৎসবে প্রতিনিধিত্ব করছেন রবার্ট ক্লাইভ। কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষ নিয়েছেন ঠিকই, বিচক্ষণ রাজা সে সময় হয়তো বুঝতে পেরেছিলেন ইংরেজদের আগ্রাসী মনোভাব, মুঘল সাম্রাজ্যের দুর্বলতা বা মুঘল সাম্রাজ্যের ভাঙনের সময়। এই ধরনের পক্ষ নেওয়ার ঘটনা আমরা ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের সময়ও লক্ষ্য করি। যারা অহিংস আন্দোলনের পক্ষপাতী ছিলেন তারা অনেক সময় ব্রিটিশদের বা ইংরেজদের নানাভাবে সহায়তা করেছেন। তাহলে কি আজ আমরা তাদেরকে দেশবিরোধী, দেশদ্রোহী, ব্রিটিশদের দালাল বলবো? মনে হয় ভাববার সময় এসে গেছে।